বর্ষাকাল পেরোলো ভাদ্র আশ্বিন, চলছে অগ্রহায়ণ মাস। ঋতুর হেমন্তকাল। আজ বুধবার। গত 2 মাস ধরে তন্ময় কাজসূত্রে ব্যস্ত। সকাল 7টায় বেরিয়ে ফিরে রাতের 11টায়, এমনকি মাঝে মধ্যে 12টা ছোঁয়। আজকাল শুক্রবার ব্যতীত বাসায় থাকা হয় না। কাল আবার কাজসূত্রে বেরোতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2 দিন থাকা লাগবে সেখানে। আজই তার ম্যানেজার হোটেল বুকিং দিয়ে রেখেছে। কাল সকাল সকাল রওনা হবে। সেই সূত্র ধরে আজ অফিস হতে তাড়াতাড়ি বেরোনো হয়েছে। তখন ঘড়ির কাঁটা ঘুরছে 7টা। গাড়িটা সবেমাত্র তাদের এলাকায় ঢুকেছিল ও সময় কর্ণে প্রবেশ করলো ছোট্টখাট্ট ডাক। গলার স্বর পরিচিত। অয়নের কণ্ঠ চিনতে অসুবিধে হলো না তন্ময়ের। জানালার কাঁচটা খোলা ছিল কিঞ্চিত। এতেই দেখতে পেল অয়নের অবয়ব। সবেমাত্র দুগাল জুড়ে দাড়িকোপ ওঠা শুরু হয়েছে। বাচ্চা বাচ্চা ভাবটা আর নেই। অয়ন ঝুঁকে হাসি মুখে আবদার ধরে, ভাইয়া 1 কাপ চা খাওয়ার সময় হবে? ছেলেটার কণ্ঠেও অগাধ পরিবর্তন এসেছে। তন্ময় একচিত্তে কিছুক্ষণ অয়নের মুখমণ্ডল দেখে। সে মুহূর্তে তার 2 চোখের পাতায় ভেসে ওঠে বোনের কান্নারত মুখশ্রী। ছোট বোনের কান্নার কারণ তো তার সামনে উপস্থিত, এই ছেলেটাই। এর জন্যই তো দিনরাত কেঁদে কেটে বেড়ায়, যন্ত্রণায় প্রায়শই ছটফট করে, যা হুটহাট তার তীক্ষ্ণ নজরে দেখা দেয়। ভাবনা চিন্তার অদেখা হিসেব নিকেশ কষে অবশেষে তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে থমথমে মুখে মাথা দোলায়। গাড়িটা একপাশে রেখে বেরিয়ে আসে। চা পানের দোকানটা অদূরেই। দুজন ধীরে সুস্থে হেঁটে সেখানে পৌঁছিয়ে পাশাপাশি বসে। অয়ন এক ফাঁকে উঠে দাঁড়ায় 2টো চায়ের অর্ডার দিতে। দেবার এক ফাঁকে শুধায়, ভাইয়া সুগার কেমন? তন্ময় শর্টকাট জবাব, উইদাউট সুগার। চায়ের অর্ডার দিয়ে আসে। মাঝে সামান্য দূরত্ব রেখে পুনরায় তন্ময়ের পাশে বসে অয়ন। 2 হাতের তালু ক্রমান্বয়ে প্যান্টে ডলতে থাকে। ছোট ছোট ঢোক গেলে। এই কাজকর্মগুলো নার্ভাসনেসের লক্ষণ। তন্ময় বুঝতে আর বাকি রয় না এই ছেলে ঠিক কী নিয়ে কথা বলবে। তবে মুখে সে কুলুপ মেটে থাকে। গম্ভীর মুখটা দ্বিগুণ রূপে ভারী করে রাখে। সে দেখতে চায় ওর সাহস কত, বুকের পাটা কত বড়। আজ তার পরীক্ষা নেবে সে। কোন জাদুমন্ত্র ছুঁড়ে পাগল করলো তার আদরের বোনকে, তা তো তাকে যে কোনো মূল্যে জানতেই হবে। অয়ন এদিক ওদিক চেয়ে নিজেকে ধাতস্থ করলো। খানিকক্ষণ চুপ থেকে নীরবতা ভাঙতে অপ্রস্তুত গলায় শুধালো, ভাইয়া আপনার দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় নির্বিকার, আলহামদুলিল্লাহ। তোমার বলো, পড়াশোনা কেমন চলছে? অয়ন জোরপূর্বক সামান্য হাসার প্রচেষ্টা চালালো। ভালো। সামনেই ফাইনাল, মন দিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, কিন্তু পারছি না। তন্ময় উদাস কণ্ঠে ওহ উচ্চারণ করলো। আগবাড়ি আর জিজ্ঞাসা করলো না কেন পারছিস না। আশায় বিষায় অয়নকে সুযোগের পর্যন্ত দিল না। অপরদিকে অয়ন বাকরুদ্ধ হয়ে পড়ল। হাঁসফাঁস করে বেচারা চুপসে গেল। সে সময় 2 কাপ চা দিয়ে গেল এক বালক। অয়ন একটি কাপ নিয়ে অপরটি তন্ময়ের দিকে এগিয়ে ধরল। তন্ময় বিনা বাক্যে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। তবে অয়ন চায়ের কাপ হাতে বসে থাকলো, নীরবতায় কথাদের সাজাতে ব্যস্ত যেন। তন্ময় আর চোখে নিশ্চুপভাবে ওর মুখভঙ্গি অনুসরণ করলো, সঙ্গে চায়ে ধীরে সুস্থে চুমুক বসাতে লাগলো। 2 মিনিট নীরবতায় কেটে গেল। চায়ের কাপ ফাঁকা হলো। তবে অয়নের বুলি ফুটল না। তন্ময় আশাহত। এই ছেলেকে দিয়ে বুঝি কিছুই হবে না। যেই ছেলে প্রেমিকার বড় ভাইয়ের সম্মুখে বুক ফুলিয়ে ভালোবাসা জাহির করতে পারে না, সে কতটুকু সাহসী হবে, কতটুকুই বা পুরুষত্বের পরিচয় দেবে? এভাবেই তার বোন বয়সে বড়, অয়ন ছোট। বয়সের সঙ্গে যদি ওর চিন্তাভাবনা সাহসিকতাও কম হয় তাহলে তো হবে না। বয়স কম হলেও চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং পুরুষত্ব থাকতে হবে অধিক। যার তার হাতে তো আর তার আদরের বোন সে তুলে দেবে না। ফাঁকা চায়ের কাপ হাতে উঠে দাঁড়ালো তন্ময়। 2টো চায়ের বিল অয়নের পূর্বে মিটিয়ে দিল। অয়নের উদ্দেশ্যে বলল, থাক তাহলে, পরে দেখা হবে। তন্ময় কয়েক কদম হেঁটে চলে গিয়েছে। অয়ন দৌড়ে গিয়ে তন্ময়ের সামনে দাঁড়ালো। তাদের আশপাশটা আঁধারে এবং নির্জন, মানুষের আনাগোনা কম। অয়ন ঘন ঘন শ্বাস নিল। চোখ মুখ শক্ত করে সময় নিয়ে দৃঢ়ভাবে জানালো, ভাইয়া আমি সাবিহাকে ভালোবাসি। যতটা ভালোবাসি নিজের অস্তিত্ব ভুলে যাওয়া সম্ভব ততটা।
তন্ময়ের নিরুদ্বেগ মুখশ্রী দেখে অয়নের মুখমণ্ডলের হাবভাব পরিবর্তন হয়। কিঞ্চিত বিস্ময় খেলা করে ওর চোখ জোড়া জুড়ে। তন্ময় সে চোখে চেয়ে তর্জনী তুলে বলে, বলে নয়, করে দেখা, চোখে আঙুল তুলে বোঝা, বয়স কিছুই নয়, বিশ্বাস করা, ইউ ক্যান হ্যান্ডেল হার, ইউ ক্যান টেক কেয়ার অফ হার। আমরা ওকে রাজকুমারীর মতো বড় করেছি, এবার তার হাতে তুলে দেব, যে রানীর মতো বাদবাকি জীবন রাখতে পারবে। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল, ক্রমাগত মাথা দোলালো, উচ্ছ্বাস খেলা করলো ওর চোখ মুখ জুড়ে। অটল বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি নিজেকে প্রমাণ করেই আসবো ওর হাত চাইতে। ভাইয়া, আপনি শুধু আমায় একটি সাহায্যের নামে ওয়াদা করুন, তাহলে আমার সামনে এগোতে কোনো সমস্যা হবে না। তন্ময় আগ্রহী গলায় শুধালো, কি? অয়ন এ যাত্রায় বিধ্বস্ত হলো। কয়েকদিন পর পর শুনছি ওকে দেখতে আসছে, বিয়ে শাদির কথাবার্তা চলছে। এসব আমাকে মানসিকভাবে শান্তি দেয় না। আমি পড়াশোনায় মন বসাতে পারি না। প্লিজ ভাইয়া, আমাকে 2 বছর দিন, এর মধ্যে ওর বিয়ে শাদি আটকে রাখুন। আমি কথা দিচ্ছি, আমি সেই অয়ন তৈরি হব যেই অয়নের হাতে আপনি নির্দ্বিধায় সাবিয়ার হাত তুলে দিতে পারবেন। তন্ময়ের থমথমে মুখের পরিবর্তন ঘটে, ভ্রুদয় শিথিল হয়ে আসে, ডান হাত উঠিয়ে অয়নের প্রশস্ত কাঁধে রাখে। বেস্ট অফ লাক। অয়ন হেসে বলে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনি তো বুঝবেন আমার ভালোবাসা সাবিহার জন্য কতটা গাঢ়। তন্ময় আশ্চর্য হয়, চওড়া কণ্ঠে শুধায়, কিভাবে বুঝবো? অয়ন লাজুক ভঙ্গিতে জানায়, এক সত্যিকারের প্রেমিক চেনে আরেক সত্যিকারের প্রেমিককে। এবার তন্ময় আশ্চর্যের সপ্তমে পৌঁছায়। অষ্টদয়ের মধ্যে কিঞ্চিত ফাঁক হয়। সে ভাষা হারিয়ে বসে ক্ষণিকের জন্য, নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে প্রশ্ন ছুড়ে, কে সত্যিকারের প্রেমিক? অয়ন মিটিমিটি হেসে ফেলে, আপনি। ভাইয়া, আমি তো জানি আপনি ওরুকে ভালোবাসেন। আধ পাগলও এক দেখাতেই বলে দিতে পারবে। আপনার চোখ মুখ তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তন্ময় নিশ্চল, নিস্পন্দ, চোখে মুখে লেপ্টে অবিশ্বাস্যতা। তন্ময়ে স্তব্ধীভূত অবস্থার ফায়দা তুলে অয়ন এক ফাঁকে এক দৌড়ে পালালো। মিনিটের মধ্যে ওকে আর দূর দূরান্তে দেখা যাচ্ছে না। তন্ময় এক পর্যায়ে ডেকেও ওর সাড়া পেল না। অজ্ঞত চিন্তায় পড়ল ভীষণ। তার গম্ভীর মুখে কি লেখা সে ওরুকে ভালোবাসে? না হলে এক দেখাতে মানুষ কিভাবে বুঝবে? অয়নই বা কীভাবে বুঝতে পারল? জটিল সমস্যা। শাহজাহান বাড়ির দোরগোড়া পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটা ঘুরছে 8টাতে। তন্ময় গাড়িটা পার্কিং করে বেরোতেই সর্বপ্রথম খেয়াল করলো অরুকে। দোতলায় দাঁড়িয়ে রয়েছে মুখ ভোঁতা করে, অর্ধখণ্ডিত ধপধপে সাদা চাঁদ সহ সহস্র নক্ষত্র ঠিক ওর মাথার উপরে। সেই চমৎকার আসমান অবলীলায় দেখছে। নয়ন যুগল জুড়ে নিত্যকারের মুগ্ধতা নেই, উদাস হতাশ ওর হাবভাব। যেন পৃথিবীতেও পরিপূর্ণভাবে একাই আছে, ওর কেউ নেই। তন্ময়ের ক্লান্ত মুখপানে ঈষৎ আবিরের ছটা পড়ল এ যাত্রায়। সে স্বেচ্ছায় গাড়ির দরজাটা বিকট ধ্বনি তুলে লাগালো। এতে কাজ হলো বটে, ওর তড়িৎ দৃষ্টি নিচে ফেলল। তন্ময়কে ফিরতে দেখে পা ক্রুদ্ধ হলো, ক্ষণিক চোখ বড় বড় করে চেয়ে রইল। দৃশ্যমান রূপে তার ভোঁতা মুখটুকু উচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে এলো। পর মুহূর্তেই সহাস্য মুখে হাত উঠিয়ে ব্যাকুল গলায় চেঁচিয়ে ডাকলো, তন্ময় ভাই, এই যে আমি ওপরে। তন্ময় এমন এক ভাব ধরল যেন অরুকে সে মাত্রই খেয়াল করলো। কিছুক্ষণ আগে ভ্যাবলার মতন ওকে দেখা ব্যক্তিটি সে নয়। প্রেয়সীর অ্যাটেনশন পেতে শব্দ তোলা ব্যক্তিটি একদমই সে নয়। প্রিয়তমার মুখ দেখে ঈষৎ হাসা ব্যক্তিটিও সে নয়। এ যাত্রায় তন্ময় দৃষ্টি তুলে গম্ভীর মুখে মাথা দোলালো, আর চোখে আরও দুবার চাইল। তড়িৎ পদচারণে ভেতরে ঢুকলো। দৈনন্দিনের ন্যায় আজ আর লিভিং রুমে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। সোজা সাপটা সিঁড়ি বেয়ে দোতলাতে উঠে এলো। অরু দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মায়াবী মুখখানা নিয়ে। পরনে মসলিনের কামিজ, ওড়নাটা কি সুন্দর ওর চারিপাশে ছড়িয়ে। ওর এই হাস্যোজ্জ্বল মায়াবী মুখমণ্ডল জাদুর মতো কাজ করলো। টনিকের ন্যায় দূর করলো তার সারাদিনের ক্লান্তি, রাগান্বিত অনুভূতি। হাওয়ায় ভেসে গেল সব রকমের কাজকর্মের চিন্তাভাবনা। একদলা আবেগ, অপরিসীম ভালোবাসা ব্যতীত কিছুই অবশিষ্ট রইল না হৃদয়ে। অদৃশ্যভাবে নরম হয়ে এলো ভঙ্গিমাযুক্ত তার গম্ভীর মুখ। অরু উড়নচণ্ডী রূপে ছটফটে গলায় শুধালো, আজ থেকে বুঝি 8টায় ফিরবেন, ঠিক আগের মতো? অরুর মুখশ্রী জুড়ে প্রত্যাশা, জ্বলজ্বল করছে আঁখি দুটি। ওই প্রত্যাশা ভর্তি মুখমণ্ডল হতে তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়। ইচ্ছে করছে না প্রত্যাশা ভেঙে সত্যিটা জানাতে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা
তন্ময়ের পূর্বেই বাচ্চা বাচ্চা কণ্ঠটি অদূর হতে বলে ওঠে, তন্ময় ভাইয়া কাল চট্টগ্রাম যাবে, এর জন্যই তো আজ তাড়াতাড়ি ফিরেছে। অরূপী, তুমি দেখি কিচ্ছু জানো না। দীপ্ত দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে। কোঁকড়া চুলগুলো ওর হাঁটার তালে তাল মিলিয়ে দুলছে। স্বাস্থ্যসম্মত মুখটা হাসির পরশে গোল আলুর ন্যায় হয়ে আছে। অরুর সেদিকে ধ্যান নেই। সে অবাকের চূড়ান্তে, কণ্ঠে বিস্ময়। কি? তন্ময় আলগোছে নিজের কক্ষের দিকে হাঁটা ধরে। রেগেমেগে অস্থির অরু তার পিছু পিছু আসছে আর প্রশ্ন করে যাচ্ছে, আপনি কাল সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? কদিনের জন্য যাচ্ছেন? কেন যাচ্ছেন? তন্ময় চোখ তুলে দীপ্তর পানে চাইতেই দীপ্ত কি বুঝলো কে জানে, সে হেসে দৌড়ে চলে গেল। আগ্রহ চোখে তাকে আর ফিরে তাকাতে দেখা গেল না। অরুর অবশ্য সেদিকে গভীর অভিনিবেশ নেই। সে তখনও একাধারে প্রশ্ন করাই ব্যস্ত। তন্ময় অধৈর্য সহকারে অনিমেষ শুনতে ব্যস্ত।